নবীন আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি একাদশ শ্রেণীর পরিণতি এবং সুশাসন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো একাদশ শ্রেণীর পরিণতি এবং সুশাসন প্রথম পত্রে আজ যে অধ্যায় তোমাদের সাথে আমি আলোচনা করব সেই অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন, অধ্যায় 4। আজকের পাঠ হচ্ছে 1, 2 এবং 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং আজকের ক্লাস অনুযায়ী তোমরা পড়াটা খুব ভালোভাবে তৈরি করবে। তো আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয় শিখতে পারবে তা হচ্ছে 1, ই গভর্নেন্সের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। 2, ই গভর্নেন্সের প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে জানতে পারবে। 3, ই গভর্নেন্সের প্রক্রিয়া বা স্তরসমূহ সম্পর্কে জানতে পারবে এবং 4, ই গভর্নেন্সের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। তো এখন আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব ই গভর্নেন্সের ধারণা সম্পর্কে, অর্থাৎ ই গভর্নেন্স কী এবং ই গভর্নেন্সের সংজ্ঞাও তোমাদের সামনে তুলে ধরব। তো বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এর প্রভাবে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। ফলে সরকারের কাজকর্মের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি প্রতিরোধ হচ্ছে, অবাধ ও সর্বজনীন তথ্য প্রবাহ বাড়ছে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে। অর্থাৎ এই গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। মূলত আইনের শাসন, জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা, দক্ষ প্রশাসন ব্যবস্থা, তথ্যের অবাধ প্রবাহ, জনগণের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেওয়া প্রভৃতি বিষয়ের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এই গভর্নেন্সের প্রধান উদ্দেশ্যই হলো তথ্য ও প্রযুক্তির বা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বা ব্যবহার করে সরকারের মৌলিক সেবাগুলো জনগণের আরও কাছাকাছি নিয়ে আসা। তাই ই গভর্নেন্স সুশাসন বাস্তবায়নের অন্যতম হাতিয়ারে হিসেবে পরিণত হয়েছে। ই গভর্নেন্স বলতে বোঝায় প্রযুক্তি নির্ভর শাসন, অর্থাৎ যে পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণ খুব সহজে সরকারের বিভিন্ন সেবা পেয়ে থাকে তাই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্সের কথাটির সংক্ষিপ্ত রূপ। এখানে ই গভর্নেন্স কি, অর্থাৎ ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ কিভাবে খুব সহজে সরকারের বিভিন্ন সেবা পেয়ে থাকে তা বোঝানোর জন্য একটি উদাহরণ তুলে ধরছি। যেমন ধরো, ফরিদ এবং শরীফ 2 ভাই। ফরিদ 2011 সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিল। সে পাসপোর্ট হাতে পায় অনেক ভোগান্তির পরে। ফরিদ প্রথমে পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে খুব ভোরে গিয়ে পাসপোর্ট অফিসের লাইনে দাঁড়ায়। সেদিন লোকের এত ভিড় ছিল যে সংশ্লিষ্ট কর্মকর্তা শুধু তার কাগজপত্রগুলো যাচাই করে ছবি তোলার জন্য পরের দিন আসতে বলেন। পরের দিনও ফরিদ খুব ভোরে পাসপোর্ট অফিসে যায়। ছবি তোলার সিরিয়াল পেতে পেতে তার প্রায় সারাদিন চলে যায়। পরে অনেক দিন বা আরেক দিন তাকে পাসপোর্ট গ্রহণ করার জন্য লাইনে দাঁড়াতে হয়। অপরদিকে ফরিদের ভাই শরীফের কথা বলছি। শরীফ পাসপোর্টের জন্য আবেদন করে প্রায় 2 বছর পর, অর্থাৎ ফরিদ আবেদন করেছিল 2011 সালে এবং শরীফ আবেদন করে 2013 সালে। তখন শরীফ ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নেয়। সে পাসপোর্ট অফিসে গিয়ে ফর্মটির প্রিন্ট কপি জমা দেওয়ার পর আঙ্গুলের ছাপ দেয়। এরপর আবেদনপত্রে উল্লেখিত নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটি নিয়ে আসে। এখানে একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবে যে ফরিদ সাহেব, অর্থাৎ শরীফের ভাই যে ফরিদ, উনি 2011 সালে পাসপোর্ট করেছিলেন এবং সেই পাসপোর্টের জন্য তাকে কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল, কয়েকদিন পর পর তাকে যেতে হয়েছে। আর অপরদিকে শরীফ সাহেব, ফরিদের ভাই, সে 2013 সালে পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করে এবং সে ঘরে বসে এই পাসপোর্টের ফর্মটি পূরণ করে এবং একটা আঙুলের ছাপ দেয় এবং
ওই ফর্মে নির্দিষ্ট একটি দিনে তাকে যেতে বলে এই পাসপোর্টটি গ্রহণ করার জন্যে। তো এখানে সহদার ভাই ফরিদ এবং শরীফের পাসপোর্টের আবেদন ও প্রাপ্তির ধরনের মূল পার্থক্য কি শিক্ষার্থীরা একবার তোমরা কি বুঝতে পারছো? তো এখানে ফরিদ এবং শরীফের আবেদন পাসপোর্ট প্রাপ্তির মূল পার্থক্যটা হচ্ছে ই গভর্নেন্স, অর্থাৎ ফরিদ 2 বছর আগে ই গভর্নেন্সের সেবা কিন্তু পায়নি। অপরদিকে শরীফ অর্থাৎ ফরিদের ভাই শরীফ তিনি আধুনিক সেবা পেয়েছেন বিধায় ঘরে বসে তিনি পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করেছেন এবং সে অল্প সময়ের মধ্যে তার পাসপোর্টটি পেয়ে যান। ই গভর্নেন্স হচ্ছে মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে সরকারি সেবা প্রদান। এর মধ্যে আরও যেসব বিষয় যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাষ্ট্রের সরকারের মধ্যে পারস্পরিক যোগাযোগের ব্যবস্থা। এখন আমি ই গভর্নেন্সের কয়েকটি সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি। যেমন টমাস এফ গর্ডনের মতে ই গভর্নেন্স সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, ইন্টারনেটের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কৌশল ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য তুলে ধরে ভারতের সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছেন, একটি স্বচ্ছ ও চৌকস ই গভর্নেন্স ব্যবস্থায় অবাধ, নিরাপদ ও নির্ভুল তথ্য প্রবাহের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে দূরত্ব ঘুচিয়ে নাগরিকদের স্বচ্ছ ও নিরপেক্ষ সেবা দেওয়া যায়। 2006 সালে জাতিসংঘ প্রদত্ত এক সংজ্ঞায় বলা হয়েছে, সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর সংজ্ঞা অনুযায়ী ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে কার্যকর, দ্রুততর ও স্বচ্ছতর করার একটি প্রক্রিয়া। বিশ্বব্যাংকের মতে ই গভর্নেন্স বলতে সরকারি সংস্থাগুলোর এমনভাবে তথ্য প্রযুক্তির বিভিন্ন উপকরণ যেমন নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ব্যবহার করাকে বোঝায়, যাতে জনগণ, ব্যবসায়িক পক্ষ এবং সরকারের অন্যান্য বিভাগের মধ্যে সম্পর্ক আমূল বদলে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীর, ই গভর্নেন্সকে এতক্ষণ আলোচনা করেছি, অবশ্যই তোমরা ই গভর্নেন্স সম্পর্কে ধারণা পেয়েছো এবং ই গভর্নেন্সকে সেটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ই গভর্নেন্সের প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে। তো ই গভর্নেন্সের প্রয়োগের ক্ষেত্র হচ্ছে মূলত 3টি, যথা ই প্রশাসন, ই সেবা এবং ই গণতন্ত্র। এই 3টি বিষয় এখন আমি আলোচনা করব তোমাদের সাথে। তো ই প্রশাসন বা ই অ্যাডমিনিস্ট্রেশন। ই প্রশাসন বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনাকে বোঝায়। 2 ই সেবা, ই সার্ভিস। ই সেবা বলতে সরকার প্রদত্ত নাগরিক সেবাকে বোঝায়। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন অনলাইনে বিভিন্ন সরকারি দলিলপত্র পাওয়ার জন্য সরকারকে বা পাওয়ার জন্য নাগরিকদের আবেদন এবং পরিষেবার বিল পরিশোধ করা। 3 ই গণতন্ত্র বা ই ডেমোক্রেসি। এই গণতন্ত্র বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ পরিসরে নাগরিকের রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণকে বোঝায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনিক কর্মকাণ্ডকে দ্রুততর করা এবং এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গণপরিবহন ইত্যাদির মতো অসংখ্য খাতে সরকার যে সেবা দিয়ে থাকে তাকে জনগণের কাছে সহজলভ্য করে তোলাই হচ্ছে ই গভর্নেন্স। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতি। বর্তমানে বাংলাদেশে ই গভর্নেন্সের ক্ষেত্রে যেসব সুবিধা দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে বিভিন্ন পরীক্ষার ফল জানা, মোবাইলে ট্রেনের টিকিট কাটা, অনলাইনে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আবেদন জমা দেওয়া, মোবাইলে কৃষি সেবা, অনলাইনে পাঠ্য বই পড়া, বিভিন্ন দলিলপত্রের রেকর্ডের নকল প্রাপ্তি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ, বিভিন্ন চাকরির আবেদন ফর্ম পূরণ, শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজতর করার জন্য ডিজিটাল কন্টেন্ট সরবরাহ, মোবাইল ব্যাংকিং, অনলাইনে কর প্রদান, অনলাইনে টেন্ডার জমা দেওয়া, অনলাইনে থানায় সাধারণ ডায়েরি জিডি করা, বিদ্যুৎ সহ পরিষেবার বিল পরিশোধ করা, বিভিন্ন সরকারি ফর্ম প্রাপ্তি, সরকারি নোটিশ জানা, জন্ম মৃত্যু নিবন্ধন, টেলিকনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং বিভিন্ন আইন সম্পর্কে জানা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সাথে ই গভর্নেন্সের প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় সেটা হচ্ছে ই গভর্নেন্সের প্রক্রিয়া বা স্তরসমূহ সম্পর্কে। তো ই গভর্নেন্সের প্রক্রিয়া বা স্তরসমূহ এখানে আমি 4টি পয়েন্ট দিয়েছি: কম্পিউটারায়ন, নেটওয়ার্কিং, অনলাইন উপস্থিতি এবং অনলাইন মিথস্ক্রিয়া। এই 4টি পয়েন্টে আমি পর্যায়ক্রমে এখন আলোচনা করব। বিশ্বের উন্নত দেশগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনমুখী প্রশাসন তথা সুশাসন নিশ্চিত করছে। উন্নয়নশীল দেশগুলো ধীরে ধীরে ই গভর্নেন্সের দিকে অগ্রসর হচ্ছে।
তো এখন আমি আলোচনা করছি প্রথমে কম্পিউটার সম্পর্কে। কম্পিউটারায়ন ই গভর্নেন্স প্রক্রিয়ায় দেশের প্রশাসন ব্যবস্থা তথা সরকারি কাজের বিষয়সমূহকে কম্পিউটার ব্যবস্থার অধীনে আনা হয়। বাংলাদেশ সরকারের সব মন্ত্রণালয় ও দপ্তরগুলো কম্পিউটারাইজড করা হয়েছে এবং সেখানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোতে কম্পিউটার দক্ষতা সম্পন্ন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে। সব মন্ত্রণালয়ে রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও ই সেবা সুবিধা। সরকার ইতিমধ্যে সারা দেশকে ডিজিটাল টেলিফোনের আওতায় এনেছে এবং দেশের সব জেলায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দিচ্ছে। তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা দিতে ইউনিয়ন পর্যায়েও প্রতিষ্ঠিত হয়েছে সরকারের ই সেবা কেন্দ্র। বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলো দেশ জুড়ে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা দিচ্ছে। দেশের সব অঞ্চলে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসার এবং এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে কম্পিউটার শিক্ষা কোর্স প্রবর্তন এবং কম্পিউটার প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কম্পিউটারায়ন সম্প্রসারিত হওয়ায় একজন নাগরিক ঘরে বসেই বিভিন্ন পরীক্ষার ফল জানা, মোবাইলে কৃষি সেবা পাওয়া, অনলাইনে পাঠ্য বই পড়া, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পূরণ, চাকরির আবেদন ফর্ম পূরণ, মোবাইল ব্যাংকিং, অনলাইনে কর প্রদান, অনলাইনে টেন্ডার জমা, অনলাইনে থানায় সাধারণ ডায়েরি করা ইত্যাদি সেবা নিতে পারে। 2. নেটওয়ার্কিং। সাধারণত নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক বস্তুকে কোনো নির্দিষ্ট কিছুর মাধ্যমে সমন্বয়করণ। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নেটওয়ার্কিং বলতে বোঝায় কেবল মডেম বা স্যাটেলাইটের মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারকে সংযুক্ত করার প্রক্রিয়া। কম্পিউটারের একটি নেটওয়ার্কে সংযুক্ত সব কম্পিউটার একই ব্যবস্থার আওতাভুক্ত হয়ে পড়ে, এমনকি সারা বিশ্ব জুড়ে তা বিস্তৃত হতে পারে। 3. অনলাইন উপস্থিতি। কম্পিউটার নেটওয়ার্কিং ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েব উপস্থিতি আবশ্যক। সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগসমূহ ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংশ্লিষ্ট তথ্য ও সেবা সরবরাহ করে। অনলাইন সংযোগের মাধ্যমে ওয়েব অর্থাৎ ইন্টারনেটে প্রবেশ করা যায়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো নাগরিকদের ফির বিনিময়ে ইন্টারনেট সংযোগ সুবিধা দিয়ে থাকে। 4. অনলাইন মিথস্ক্রিয়া। অনলাইনের মাধ্যমে সরকারের বিভিন্ন সুবিধাভোগী তথা নাগরিক সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংগঠন প্রভৃতির মধ্যে যোগাযোগের প্রণালীসমূহ নির্ধারণ করা হয়। অনলাইন মিথস্ক্রিয়ার মাধ্যমে সরকার ব্যক্তিগত যোগাযোগ প্রক্রিয়া কমিয়ে এনে ডাউনলোডযোগ্য বিভিন্ন ফরম, নির্দেশনা, আইন ইত্যাদি সরবরাহ করে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে অনলাইন মিথস্ক্রিয়ার সুবিধা নিশ্চিত করেছে। বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরগুলো অনলাইনের মাধ্যমে এমপিও ফর্ম জমা দেওয়া ও তা অগ্রহায়ণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কার্যক্রম যথেষ্ট সুনাম অর্জন করেছে। এখন আমি আলোচনা করব তথ্য প্রযুক্তি প্রসারের সরকারের উদ্যোগ সম্পর্কে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের আওতায় তথ্য প্রযুক্তির প্রসারের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ঢাকার অদূরে কালিয়াকৈরে 265 একর জমিতে হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাতের বহু প্রতিষ্ঠান সেখানে কাজ করতে পারবে। রাজধানীর কাউরান বাজারে অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি বিশাল আইসিটি ইনকিউবেটর স্থাপন করেছে। এর ফ্লোরের আয়তন হচ্ছে 70,000 বর্গফুট। এছাড়া সম্প্রতি রেলওয়ে ফাইবার অপটিক লাইন সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসব উদ্যোগ দেশে ই গভর্নেন্স তথা তথ্য প্রযুক্তির প্রসারে অবদান রাখবে বলে আশা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, ই গভর্নেন্সের প্রক্রিয়া ব্যস্ত সম্পর্কে আলোচনা করেছি এবং তথ্য প্রযুক্তি প্রসার সরকার উদ্যোগে সে সম্পর্কে আলোচনা করা আছে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ই গভর্নেন্সের উদ্দেশ্য সম্পর্কে। ই গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৌলিক সেবাগুলো জনগণের আরও কাছাকাছি নিয়ে আসা। ই গভর্নেন্সের উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো হচ্ছে: 1. সরকার, নাগরিক, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ই গভর্নেন্স প্রক্রিয়া সমন্বিতকরণ ও একে সহজলভ্য করার জন্য সহায়তা প্রদান। 2. তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাকে উৎসাহিত করা। 3. রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের ব্যবস্থাপনাকে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সবার জন্য সহজতর করা। 4. সরকারি নীতি বাস্তবায়নের জন্য সব ক্ষেত্রে এবং সবার জন্য উপযোগী একটি কাঠামো প্রতিষ্ঠা করা যাতে সব ধরনের যোগাযোগ সহজতর হয়। এই যোগাযোগ মূলত 3টি প্রধান ক্ষেত্রের মাধ্যমে হতে পারে, যথা: ক. সব সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যকার যোগাযোগ, যেমন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটিকে সংক্ষেপে বলা হয় G2G। খ. সরকারি সংস্থা
ও প্রতিষ্ঠানের সাথে ব্যবসায় বাণিজ্যের যোগাযোগ, যেটাকে গভর্নমেন্ট টু বিজনেস, এটিকে সংক্ষেপে বলা হয় G2B। গ, সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে নাগরিকদের যোগাযোগ, গভর্নমেন্ট টু সিটিজেন, এটিকে সংক্ষেপে বলা হয় G2C। 5 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করা। 6, সরকারি প্রশাসনের সর্বত্র স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। 7, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের দৈনন্দিন জীবনমানের উন্নয়ন করা। 8, সরকারকে কর্মমুখী, দক্ষ ও নাগরিক কেন্দ্রিক হিসেবে গড়ে তোলা। 9, দ্রুত জনগণের কাছে বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া। 10, তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করা। 11, জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। 12, দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। 13, নাগরিক এবং দেশের বাইরের মানুষের জন্য সরকারি সেবা এবং তথ্যসমূহকে ইন্টারনেটের মাধ্যমে সহজলভ্য করা। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটের কথা বলা যায়। বাংলাদেশের সব পর্যটন আকর্ষণের তথ্য ছাড়াও এতে বাংলাদেশ বিষয়ে পর্যটকদের জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য রয়েছে। এ থেকে দেশ বিদেশের যে কেউ বাংলাদেশে ভ্রমণের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে। 14, সুশাসন প্রতিষ্ঠা করা এবং 15 নম্বর হচ্ছে সর্বোপরি গণতন্ত্রের ভিত্তি মজবুত করা। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি ই গভর্নেন্সের ধারণা, সংজ্ঞা, ই গভর্নেন্সের উদ্দেশ্য এবং ই গভর্নেন্সের বিভিন্ন ক্ষেত্র এবং স্তর প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি তথ্য প্রযুক্তি প্রসারে সরকারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।